মিষ্টি বলছে আমরা আনি ওখান থেকে। আমরা কোথায় যাচ্ছি? জোরে বলো। ও আচ্ছা আচ্ছা চলো। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 20 ডিসেম্বর শুক্রবার, সকাল এখন বাজছে প্রায় 9:30। রওনা দিয়েছি পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে আজকে আমি ট্রেন ধরবো কাঠপাটি পর্যন্ত। ব্যাঙ্গালোর ফাইনালি আমার যাওয়াটা হচ্ছে, যদিও বা বিস্তর কনফিউশনের পর ফাইনালি বেরোতে পারলাম। সারা রাত ঘুমোতে পারিনি জানেন। টিকিটটা ক্যান্সেল হবে না আরএসি হবে না কনফার্ম হবে সেটা নিয়ে প্রচুর চিন্তাভাবনা চলছিল। ভোর 5টায় মেসেজ পেলাম যে আরএসি হয়েছে। তাও ভাবলাম বেরোবো কি না। বাচ্চা নিয়ে আরএসির সিটে যাতায়াত করা ভীষণ কষ্টের হবে জানি, কিন্তু তা সত্ত্বেও বেরিয়ে পড়লাম, কারণ আজ না হলে আর বেরোনো যাবে না, আর পোগোর এই ছুটিটা সম্পূর্ণ মাটিতে চলে যাবে। সে কারণেই ঝটফট ব্যাগ গুছিয়ে চটপট বেরিয়ে গেছি। পৌঁছে গেছি স্টেশনে টাইম থাকতেই, কিন্তু একটা বাগড়া বেঁধেছে। কি হয়েছে জানেন? কেকের অর্ডার দিয়েছিলাম আমি অনির্বাণের জন্য নিয়ে যাব বলে, কেকটা এখনও এসে পৌঁছায়নি। বাড়িতে দেওয়ার ছিল, সামান্য লেট হতে আমরা তো বেরিয়ে পড়েছি, বললাম স্টেশনে দিতে। স্টেশনেও এখনও অবধি এসে পৌঁছায়নি। এদিকে ট্রেন লেগে গেছে, ট্রেনে চেপেও যাব, আর প্রায় মিনিট 5 বাকি ট্রেন ছাড়তে। কী যে হবে সেই চিন্তাই করছিলাম, আর বারবার দরজা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছি কতক্ষণে এসে পৌঁছায়। কি করব আর ভেবে পাচ্ছিলাম না। সেই মুহূর্তে ফোন এলো যে স্টেশনে পৌঁছে গেছি, কেক আমাদের হাতে। ফাইনালি গরম গরম কেক নিয়ে যাচ্ছি অনির্বাণের জন্য। এটা আবার যে সে কেক নয়, শীতের একবারে ক্রিসমাস নলেন গুড়ের কেক। চলুন, ট্রেন ছেড়ে দিল। বাজছে এখন ঘড়িতে প্রায় 10টা। সঠিক সময় ট্রেন ছাড়লো বটে। এবারে দুগ্গা বলে রওনা দিই, আর সঠিক সময় পৌঁছে গেলে বাঁচি, কারণ এই ট্রেনটা আমাদের কাঠপাটি পর্যন্ত আবার আরেকটা ট্রেন ধরেই যেতে হবে ব্যাঙ্গালোর। পুরুলিয়া থেকে ডাইরেক্ট কোনো ব্যাঙ্গালোরের ট্রেন নেই। সে গরম আছে এই মানুষগুলোর জন্য যারা ব্যাঙ্গালোর যাতায়াত করে পুরুলিয়া থেকে। পোগো বসে বসে এখানে বিশাল মজা নিচ্ছে। ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে আমাদের। কি সুন্দর জানলা দিয়ে দেখতে দেখতে খাবার খাওয়া, ঘুমানো, গল্প করা সবই ঠিক আছে, কিন্তু ওই 2 দিনের জার্নি তো, সেটা ভেবেই একটু আমার চিন্তা হচ্ছে। পোগোকে নিয়ে এই প্রথমবার ট্রেনে করে এতটা লম্বা জার্নি করছি, তাও আবার একা। দেখা যাক, ও যদি সাথ দেয় তাহলে সব কিছুই ঠিক আছে, আদারওয়াইজ একটু চিন্তার বিষয় হয়ে যাবে। বাজছে এখন 12টা। আমরা বাড়ি থেকে একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম। তার সঙ্গে সামান্য মা মাছ করে দিয়েছিল যাতে যাত্রাটা শুভ হয়। এরপরে পোগোর এখন চলছে খিদে পেয়েছে, কলা খাওয়া। আর এখানে কালার বুক সমস্ত কিছু এনেছি আমি, 2 দিন ভালোভাবে যাতে কেটে যায় সেই কারণে। কলা খাওয়া চলছে, আর আমি এখানে কালার করছি, আর ওকেও বলছি এইভাবে সুন্দর করে কালার করো। ওর পিঠের ব্যাগের মধ্যে অনেক ধরনের কালার বুক, খেলনা সব কিছুই রয়েছে। পোগো সেভাবে ফোনে আমি অ্যাডিকশন করিনি, আর ও সেভাবে ফোন দেখেও না যে জিদ করে ফোন দেখবে, রাস্তাটা কাটিয়ে দেবে ফোন দেখে সেরকম। তাই ওর পছন্দের, ওর দরকারি জিনিসগুলো দিয়ে ওর ব্যাগটা ভরে দিয়েছিলাম। চলছে এখন লাঞ্চ টাইম। আজকে লাঞ্চে রয়েছে হার্ব দিয়ে চাউমিন, বিভিন্ন ধরনের ভেজিটেবলস রয়েছে, সব দিয়ে মিক্স চাউমিন বানানো হয়েছে। আর বেশ ভালোই খায় পোগো এটা খেতে খেতেই বেশ দুপুর পর্যন্ত ঘুম দিলাম। বিকালে উঠে যখন চোখটা ভেঙেছে দেখছি খুর্দা পৌঁছে গেছে। চারদিকে একদম স্যাঁতস্যাঁতে, প্রচুর বৃষ্টি হয়েছে আশেপাশে, কিন্তু আমরা একটা ছোট্ট করে ঘুম দিয়েছিলাম তো বুঝতেই পারিনি। যাই হোক, রাত্রিটা কোনো রকমে কেটে গেলে বাঁচি, কারণ আরএসি বুঝতেই পারছেন একটা সিটে এমনিতে 2 জন ঘুমায়, এবার পোগো আছে বলে আমরা 3 জন শেয়ার করব একটা সিট। কোনো রকমে ঘুমিয়ে পড়ি। ভোর এখন বাজছে প্রায় 6:30। কি সুন্দর আকাশটা দেখাচ্ছে দেখুন, একদম দিগন্তে শুরু হয়েছে সূর্যের লালিমা ছটা খেলার কাজ। চারদিক অন্ধকার, আর তার মধ্যে থেকে সূর্য উদয় হচ্ছে। অসাধারণ দেখতে লাগছে এই মোমেন্টটাকে। যেই আমার চোখের সামনে এলো, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা আমি অন করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অসম্ভব সুন্দর লাগছে, তাই না? তার মধ্যে দিয়ে কালো কালো একটা করে গাছ, তাল গাছের সারি, আর চারদিকে স্নিগ্ধ নিস্তব্ধ একটা পরিবেশ। যদিও বা ট্রেনের বাইরে আছি, কিন্তু মনে হচ্ছিল কখন ট্রেনের বাইরে একটু বেরিয়ে যাই, আর এই পরিবেশে থেকে একদম স্নিগ্ধ বাতাস একদম প্রাণ ভরে নিই। আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আমার চোখ কিন্তু জানলা দিয়ে সেই বাইরের দিকেই আছে।
কোনো রকমে রাতটা কেটেছে, এবার সকাল হয়ে কোনো রকমে পৌঁছাতে পারলে বাঁচি। কিন্তু ট্রেন আমাদের চলছে প্রায় 3 ঘন্টা লেট। কি আর করা যায় বলুন, কিচ্ছু করার নেই, এইভাবেই চলতে রইল। সকাল এখন প্রায় বাজছে 8টা, আর পাশে আজকে একজনকার বার্থডে সেলিব্রেট হচ্ছে ট্রেনের মধ্যেই। বাচ্চারা সমানে তারস্বরে গান করে যাচ্ছে হ্যাপি বার্থডে। কি সুন্দর শুনতে লাগছে। ওইদিকে শুনছি আর এদিকে আকাশে সুন্দর একটা দৃশ্য দেখে যাচ্ছি। কি অপরূপ প্রকৃতির দৃশ্য, চোখ মেলে মনে হচ্ছে তাকিয়ে থাকি আর জায়গাটাকে সুন্দরভাবে ক্যামেরার মধ্যে ফ্রেমবন্দি করে রাখি। এদিকে পোগো কিন্তু ঘুমাচ্ছে, পোগোকে তুলিনি। এই ট্রেন জার্নিতে যতটা সময় ঘুমিয়ে পার করানো যায় ততটাই ভালো, নচেত ও একদম বিরক্ত হবে। আজকে আর ও মনে হচ্ছে ভালো লাগছে না। এমনিতে সকালে দুধ বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট করা হয়, কিন্তু ট্রেনের মধ্যে গরম দুধটা পাবো কোথায়, সে কারণে ক্রিম বিস্কুট নিয়ে বসেছে। মুখ চোখ একটু শুকিয়েই গেছে বলা যায়। কি আর করা যায় বলুন, হঠাৎ করে প্ল্যানিং হলো। তার আবার ট্রেনটাও আমাদের আরএসিতেই ছাড়লো। ভালো করে ঘুমও হয়নি ওর, আর আমারও বলতে গেলে। পৌঁছে গেছি আমরা বিজয়ওয়াড়া স্টেশন। বিজয়ওয়াড়া দক্ষিণ ভারতগামী বিভিন্ন ট্রেনগুলোর একটা মুখ্য স্টেশন বলাই যায়। এখানে ট্রেন থামবে, জল ভরবে, পরিষ্কার করবে, অনেকটা টাইম এখানে দাঁড়ায়। চলুন আমরাও একটু ঘোরাঘুরি করে নিই, তারপর আবার রওনা দেব। পার করছি আমরা এখন গোদাবরী নদী। দিগন্ত বিস্তৃত, ডান দিক থেকে বাঁ দিকে যতটা রাস্তা দেখা যাচ্ছে ভীষণ চওড়া। অনেকটা জায়গা নিয়ে গোদাবরী নদী বয়ে চলেছে। দুকুলে একসঙ্গে দেখা যাবে না, বুঝতেই পারা যাচ্ছে না কোথায় কিনারা রয়েছে। সুন্দর এটাও দেখতে দেখতে পোগোকে বুঝাচ্ছিলাম, ওইদিকে একটা ব্রিজ, এদিকে একটা ব্রিজ, এদিকে নদী, এদিকে বালি, সমস্ত কিছু ওকে দেখাচ্ছিলাম। তো মামাসি করছে, মামাকে জ্বালাচ্ছে। রং করা হয়েছে, আবার পড়াশোনার জন্য বসেছে। কোনো রকমে টাইমটা কাটলে হয়। প্রচুর জিনিসপত্র আনা হয়েছে ওর ব্যাগে ভরে, সেই কারণে কালার বক্স, কালারফুল বিভিন্ন লেখার বই, গল্পের বই, অনেক কিছু। সুন্দরভাবে টাইমটা পাস হয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে বেচারা বিরক্ত হয়ে যাচ্ছে। এই ছোট একটা জায়গার মধ্যে 2 দিন পার করা ভীষণই চাপের ব্যাপার একটা বাচ্চার জন্য, তাই না? গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই জায়গাগুলোতেও। রাস্তায় প্রচণ্ড জল জমেছে, রেলের ট্র্যাকেও। তার পাশাপাশি আশেপাশে যে খালডোবাগুলো রয়েছে সেগুলো জলে ভরে গেছে। আমরা এখন পার করছি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট। যতদূর চোখ যাচ্ছে সবুজ ধানের ক্ষেত, সেই কারণেই বলা হয় রাইস বোল অফ ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশকে। বুঝতেই পারছেন, যতদূর দেখা যাচ্ছে ধানের ক্ষেত, আর বছরের প্রায় সব সময়ই কিছু না কিছু ফসল এখানে চাষ হচ্ছেই। ভীষণ ভালো না, ইন্টারেস্টিং ব্যাপারটা। আমাদের পুরুলিয়াতে সেই একবারই চাষ হয়, তারপরে খাঁ খাঁ করে পুরো ক্ষেতের। গ্রীষ্মকালটা এত বাজে দেখতে লাগে, আবার বর্ষাকালে চাষ শুরু হয়, তখন আবার যেন ধান ক্ষেতগুলো গম গম করে। আমরা পার করছি এখন একটা ফ্যাক্টরি। ঠিক বুঝতে পারলাম না জায়গাটার কি নাম, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। দূরে ফ্যাক্টরি, তারপরে ড্যাম দিয়ে জল বয়ে যাচ্ছে, সুন্দরভাবে আটকানো রয়েছে। বেশ সুন্দর লাগলো জায়গাটা, তাই এই জায়গাটাও ক্যাপচার করে রাখলাম। চলুন, আরও কিছুটা সময় বাকি, কিন্তু ট্রেন সেই 2 ঘন্টা লেটেই চলছে। প্রায় বাজছে এখন 6টা 10-15, মোটামুটি 6:30টার মধ্যে আমরা পৌঁছাবো। রাইট টাইম ছিল 4:30টায়, কিন্তু কি আর করা যায়। ওইদিকে অনির্বাণ অলরেডি পৌঁছে গেছে কাঠপাটি স্টেশনে। যেহেতু ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে, আমার দ্বারা একা সম্ভব হবে না এই পাটরি থেকে ওই জায়গায় যাওয়া। সেই কারণে অনির্বাণ আমাদেরকে নিতে এসেছে। পোগোকেও ডেকে নিলাম, আর মিনিট 5-এর অপেক্ষা, তারপরই নামবো। কোনো রকমে জলদি এবার নামলে বাঁচি, কারণ অনির্বাণ অনেকক্ষণই পৌঁছে গেছে, আর আমাদের নেক্সট ট্রেনটা 7টার সময়। তাই এটা যদি আর কিছুক্ষণ লেট করে আমাদের চাপ হয়ে যাবে। এই যে ট্রেন যেটা থেকে নামলাম, আর পোগোর একটুও পছন্দ হয়নি। আজকালকার ছেলেমেয়েরা যেখানে বন্দে ভারত ট্রেনে চাপছে, অটোমেটিক দরজা খুলছে, সেখানে এই ভেল্লিপুরাম ট্রেনটা কিন্তু সেই গতানুগতিক পুরনো ধাঁচেরই রয়ে গেছে। সেখানে রয়েছে এখন গ্রিলের দেওয়া দরজা। কি আর করা যায় বলুন, কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আবার পরের ট্রেনটা এসে গেছে। চলুন ট্রেনে চেপে পড়ি। এখান থেকে মোটামুটি 3-3.5 ঘন্টার মতো রাস্তা দেখাচ্ছে। পৌঁছে যাব মোটামুটি 10:30 নাগাদ, যদি ট্রেন রাইট টাইমে চলে তো। কিন্তু ট্রেনটা এলোই 15-20 মিনিট লেটে। একদিক থেকে ভালো করেছে, ট্রেনটা যদি রাইট টাইমে আসতো আমাদের কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আসতে অনেকটাই বেগ পেতে যেত।
আর এদিকে দেখুন পোগোর মুখটা বেচারা শুকিয়ে গেছে, দুদিনের জার্নি শেষে ওর একটু খারাপ লাগছে বটে। কিন্তু এখানে বাবা ছেলেতে মিলে গল্প জমিয়েছে ভালোই, কত ধরনের গল্প কতদিন ধরে জমে আছে সেগুলো স্টার্ট হলো আর কি এই সবে। এখন এটা চলতেই রইলো, যতদিন থাকবে আমার আর পাত্তা মেলা ভার, দুজনে মিলে খুব ভালো সময় কাটায়। আর আমি এদিকে ওয়েট করে থাকি পোগো কখন আমার দিকে একটু তাকাবে। পাশে বসেছিল এক সাউথ ইন্ডিয়ান দম্পতি আর তাদের ছেলে। পোগো মোটামুটি তার বাংলা, ইংলিশ, হিন্দি 3টে ভাষা মিক্স করে তাদের সঙ্গে যেমন কথাও বলছে, আবার তাদের কথাগুলো একটু একটু করে বুঝেও নিচ্ছে। এই ক্ষমতাটা কিন্তু ভীষণ ভালো, সবাইকার সঙ্গে খুব ভালো ভাব জমিয়ে নিতে পারে, সে যে ল্যাঙ্গুয়েজেই কথা বলুক না কেন। সুন্দর তার ভাই দাদা ভাই মিলে খেলা হচ্ছে, আর আমরাও ব্যাপারটাকে বেশ এনজয় করছি। ফাইনালি পৌঁছালাম কেয়ারপুরাম স্টেশন। এখান থেকে আমাদের বাড়ি প্রায় ওই 12-14 কিলোমিটার মতো। এই সেই স্টেশন চত্বর, করোনার সময় যখন আমি তৎকালে টিকিট কেটে আর চলে এসেছিলাম ব্যাঙ্গালোরে হুট করে, না ভাবনা চিন্তা করে। তবেই তো 4টা মাস এখানে থাকতে পেরেছিলাম। আজকে ভীষণভাবে মনে পড়ছে সেই মোমেন্টটা। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ক্যাব বুক করা হয়েছে এখান থেকেই, ক্যাবটা এলেই এবারে চেপে পড়ব। ক্যাব ঠিক পাওয়া গেল না, পেলাম আমরা একটা অটো। ক্যাব প্রচণ্ড দেরি করছিল, তাই ক্যান্সেল করে ওলা অটো বুক করে বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়ি যাই, 2 দিনের যাত্রা কোনো রকমে কমপ্লিট হলো একটা আরএসি সিটে। দুগ্গা দুগ্গা বলে বেরিয়েছিলাম, খুব ভালোভাবেই পেরিয়ে এসেছি। আর নচেত না বেরোলে আর আসতেই পারতাম না, পুরো ছুটিটা পুরুলিয়াতেই থাকতে হতো। আর এদিকে প্রচুর প্ল্যানিং রয়েছে, সবকটাই এক্সিকিউট করতে হবে, তাই না? চলুন ব্লগটাও শেষ করছি। গুড নাইট বন্ধুরা।